আপনি যে বাচ্চাটার কিছুক্ষণ আগে ট্রিটমেন্ট করেছেন পরপর দুবার, সে বাচ্চাটা পুলিশের গুলিতে, মানে পুলিশের ছোড়া গুলিতে, ঝাঁঝরা গুলিতে বাচ্চাটা স্পট ডেড, বাচ্চাটা মারা গিয়েছে। এবং ওই ডেড বডিটা ইনস্ট্যান্ট পুলিশের ভ্যানে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। পুলিশ মানে মেরে তুলে নিয়ে গেল? একদম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মাই স্টোরিতে। আমি মেহেদী হাসান শোভন আছি আপনাদের সাথে। মাই স্টোরি আমাদের এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা গল্প করি, আলোচনা করি, কথা বলি সেই সব মানুষদের সঙ্গে যারা আরেকজন মানুষের সাথে দাঁড়ায়, মানবতার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে তাদের গল্প আমরা শুনি। আজকে আপনাদের সঙ্গে আমরা একটা গল্প শেয়ার করব। এটা গল্প হলো সত্যি। 1971 সনের কথা নিশ্চয়ই অনেকের মনে আছে, যাদের নাই তারা শুনেছেন। সেই সময়ে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম। তখন আমাদের পাশে অগণিত মানুষ, সারা বাংলাদেশের মানুষ পাশে দাঁড়িয়েছে। আমাদের মা, বোন, নারীরা পাশে দাঁড়িয়েছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আহত মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের সেবা দিয়ে তাদেরকে বাঁচিয়ে তুলেছে। 1971 থেকে 2024 মাঝখানে বিশাল পথ পরিক্রমা। সময়ের এত বড় ফারাক থাকার পরেও পটভূমি কিন্তু একই। 2024 সালে গণ অভ্যুত্থানে ঠিক তেমনি আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের নারীরা, আমাদের মায়েরা, আমাদের বোনরা। তাদের একজনের গল্প আজকে আপনাদের সঙ্গে করব। মানুষ হিসেবে মানুষের প্রতি যে দায়বদ্ধতা তা উপেক্ষা করে উঠতে পারেনি দুজন তরুণ চিকিৎসক। আমি নামটা একটু পরে বলছি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে যারা আসতো তাদের চিকিৎসার জন্য তাদের বাড়ির গ্যারেজে তৈরি করেছে অস্থায়ী ক্লিনিক, যেখানে তারা সেবা দিতে শুরু করেছে সেই ছাত্রদের, জনতার। তাদেরই একজন আমাদের সঙ্গে আজকে আছেন, ডাক্তার অর্থি জুখরিফ। আমরা কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন? ভালো আছি। আমি প্রথমেই জানতে চাই, এই যে কথাগুলো আমি বললাম, আপনার বাসার গ্যারেজের মধ্যে আপনারা ওই সময়ে যে অস্থায়ী ক্লিনিক তৈরি করলেন, এই প্রেরণা বা এই চিন্তাটা কিভাবে আসলো? কি মনে হয়েছিল তখন? তখন সময়টা আসলে অনেক বেশি অস্থির ছিল। চারদিক থেকে এত মৃত্যুর খবর শুনছিলাম, কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। পেশাগত দায়িত্ববোধ একটা ছিলই, এবং পাশাপাশি ওই 18 জুলাই প্রথম যখন দেখলাম চোখের সামনে এতগুলো ছাত্র দাঁড়িয়ে আহত অবস্থায় কাতরাচ্ছে, আসলে তাদের পাশে না দাঁড়াতে পারার যে একটা আক্ষেপ, সেটি থেকে বেরিয়ে আসারও একটি অভিপ্রায় ছিল হয়তো বা আমার এই সিদ্ধান্তটি। কিন্তু তখন কি একবার মনে হয়নি, মানে আপনি ফাইন, আপনি সিদ্ধান্ত নিলেন যে তাদের পাশে দাঁড়াবেন, কিন্তু কিভাবে দাঁড়াবেন, সেটা যে আপনার বাড়ির গ্যারেজে হতে হবে, এই ভাবনাটা কেমন করে আসলো? আসলে 18 জুলাই প্রথমবার আমরা খেয়াল করেছি যে আমাদের বাসার সামনের ওই রাস্তাটিতে, আমরা তো ধানমন্ডির বাসিন্দা, তো তার আগে পর্যন্ত শুধুমাত্র সরকারি ইউনিভার্সিটির স্টুডেন্টরা আন্দোলনে অংশীদার ছিল। তো 18 জুলাই প্রথম আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে, বিভিন্ন তথ্যের মাধ্যমে দেখেছি যে বেসরকারি ইউনিভার্সিটি অর্থাৎ ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে প্রথম মুভমেন্টটা ওখান থেকে শুরু হলো। তো সেখানে তাদের সাথে গেল এআইইউবি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং বেসরকারি প্রত্যেকটা ইউনিভার্সিটি। আমাদের ধানমন্ডি এলাকায় যতগুলো বেসরকারি ইউনিভার্সিটি ছিল, প্রত্যেকটা স্টুডেন্ট আন্দোলন শুরু করলো রাস্তায় দাঁড়িয়ে, বিক্ষোভ মিছিল, স্লোগান। ঠিক যখন দুপুর 2টা বাজে আমাদের বাসার সামনের রাস্তাটিতে ওই স্টুডেন্টরা বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিল করছে, স্লোগান দিচ্ছে, এবং একটা অন্যরকম পরিবেশ, মানে একটা আতঙ্ক চারদিকে। ঠিক তার 30 থেকে 35 মিনিট পরে আমি নোটিশ করলাম পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে, এবং প্রথমবার আমার কানে এলো পুলিশের ছোড়া গুলির শব্দ, এবং যেটির সাথে আমরা কখনোই অভ্যস্ত নই। পুলিশ গুলি করবে, এবং আমরা সেটি সিনেমায় দেখেছি, মুভিতে দেখেছি, বা বিভিন্ন মাধ্যমে দেখেছি। সামনাসামনি এরকম ধরনের একটি আওয়াজ শুনবো, সেটা তো আমাদের প্রত্যেকের জন্য আতঙ্কের। আমি দৌড় দিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আসলে দেখার চেষ্টা করছিলাম যে কি হলো, মানে কেন পুলিশ গুলি করছে, কি হয়েছে। তো দেখার পরে আমি প্রথম নোটিশ করলাম যে পুলিশ আসলে টিয়ার শেল মেরেছে, এবং টিয়ার শেলের ধোঁয়ায় চারদিকটা একদম ছেয়ে আছে। আমি যেহেতু দোতলায় থাকি, আমাদের ব্যালকনি পর্যন্ত ওই ধোঁয়াটা চলে এসেছে, এবং পরপর কয়েকটা গুলি।
এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় কিছু ছাত্র ওই মুহূর্তে আক্রান্ত হয়েছে এবং ঠিক আমার বাসার যে গলিটা ওইখানে দাঁড়িয়ে তারা কাতরাচ্ছে এবং তাদের কম বেশি প্রত্যেকে আহত। এবং এটি দেখার পরে আমার কাছে মনে হলো আমাদের আশেপাশে যতগুলো বিল্ডিং না প্রত্যেকে কিন্তু ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখছে, আমরাও দেখছি, আমাদের উপরেও হয়তো দেখছে, কিন্তু সবার মতো করে কি আমি দাঁড়িয়ে দেখবই শুধু? আমি তো একজন পেশায় চিকিৎসক, তাহলে আমার মানবিকতা, আমার দায়বদ্ধতা কিংবা আমার নীতির জায়গা কোথায় থাকলো? আমার মনে হলো অন্তত তাদের পাশে গিয়ে দাঁড়াই এবং দাঁড়িয়ে আমি অন্তত তাদেরকে এতটুকু বলি যে তোমরা তো আহত, শরীর থেকে রক্ত বেরিয়ে আসছে, দোতলা থেকে সেটা দেখা যাচ্ছিল, যে আমি অন্তত বলি যে তোমাদের এখন হাসপাতালে যাওয়া জরুরি বা অন্তত প্রাইমারি ম্যানেজমেন্টটুকু করা প্রয়োজন। আমি এই ভাবনা থেকে নিচে গিয়ে দাঁড়িয়েছি এবং তখন আমার মাথায় এটা প্ল্যান ছিল না যে আমি তাদের ট্রিটমেন্ট করব। আমি শুধুমাত্র ওদের সাথে কথা বলে কাউন্সিলিং করার জন্যই গিয়েছিলাম। নিচে গিয়ে দাঁড়াতেই দেখলাম যে আমাদের বিল্ডিংয়ের অন্যান্য অনেক সদস্যরা সেখানে দাঁড়িয়ে আছে এবং আমাদের বিল্ডিংয়ে আরও একজন নারী চিকিৎসক ডাক্তার মিথেন, সেও দাঁড়িয়েছিল। তো আমরা দুজন মিলে তখন সিদ্ধান্ত নিলাম যে বাচ্চাগুলো এতগুলো আহত অবস্থায় দাঁড়িয়ে কাতরাচ্ছে, আমরা কি তাদের জন্য কিছু করতে পারি না? অন্তত তাদেরকে আমরা প্রাইমারি ট্রিটমেন্টটুকু তো দিতে পারি। তো আমাদের অন্যান্য যারা বিল্ডিংয়ের আমাদের ফ্ল্যাট ওনার, ল্যান্ড ওনার ছিল, প্রত্যেকে বললো আচ্ছা ঠিক আছে তোমরা ওদেরকে আসতে বলো, আমরা দেখি। আর আমাদের তাৎক্ষণিকই আপনারা দুজনে মিলে মানে কথাবার্তা সিদ্ধান্ত নিলেন এবং বাকিদের সঙ্গে আলোচনা করলেন। হ্যাঁ, এবং বাকিরা প্রত্যেকে আসলে আমাদেরকে ওই মুহূর্তে বলেছে যে আমাদের প্রত্যেকের ঘরে ফার্স্ট এইড সামগ্রী কিছু না কিছু আছে। আচ্ছা, মানে যার কাছে যা ছিল সকলেই সেটা, যা ছিল সবাই সেটা নিয়ে নিচে এসে আমাদের দিয়ে বলেছে তোমরা শুরু করো, আমরা তোমাদের সাথে আছি, কোনো সমস্যা হলে আমরা সেটাকে দেখব। এবং ওই মুহূর্তে কিন্তু সবচাইতে বড় মেন্টাল সাপোর্ট এটা ছিল, কারণ কোনো একজন ফ্ল্যাট ওনার বা ল্যান্ড ওনার যদি বলতো আমাদের যে আমরা এখানে চাচ্ছি না কোনো রকম হ্যাসেল, যেটা অন্যান্য বিল্ডিংয়ে আমরা দেখেছি, কেউ গ্যারেজ খোলা রাখেনি, প্রত্যেকের গ্যারেজে তালা দেওয়া ছিল। এবং আমি ওইখানে দাঁড়িয়ে এটাও খেয়াল করেছি যে ওরা তো আসলে দীর্ঘ সময় ধরে আন্দোলন করছিল, ওরা পিপাসার্থ ছিল অনেক বেশি। অনেকে বলছিল আমাদের একটু পানি দেন, আপনারা একটু নামুন, আমাদেরকে একটু পানি দেন, সাহায্য করেন। কেউ আসলে নেমে আসছিল না, শুধু তাকিয়ে দেখছে, যে যার ফ্ল্যাট থেকে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে শুধু দেখছে, কিন্তু সাহায্য করছে না কোনোভাবে। মানে ওরা হয়তো সাহসও পাচ্ছিল না যে নিচে নামে ওদেরকে হেল্প করতে গেলে যদি না কোনো ধাওয়া পাল্টা ধাওয়ার শিকার হয়, কোনো বিপদে পড়ে। তো এরপরে আমরা ওদেরকে ডেকে নিয়ে আসলাম যে আমরা একটু দেখি, আমরা তো চিকিৎসক, তোমাদের কি হয়েছে, তোমাদের শরীর থেকে তো রক্ত বেরিয়ে আসছে। তো প্রথমে যে কয়েকজন স্টুডেন্ট এসেছিল তাদের আসলে হাত থেকে, মাথা থেকে, বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরিয়ে আসছিল। আমরা যখন একটু ভালোভাবে দেখলাম, আমাদের রিসিপশনে বসালাম গ্যারেজের সামনে, ভালোভাবে টি শার্টটা খুলতেই দেখি পুরা বুক ভর্তি ছোড়া গুলির চিহ্ন এবং প্রত্যেকটা গুলি এটা হচ্ছে শর্ট গান ইনজুরি। প্লেটগুলো বুকের বিভিন্ন জায়গায় ঢুকে গিয়ে একদম ছিদ্র হয়ে গিয়েছে এবং সেখান থেকে ক্রমাগত রক্ত বেরিয়ে আসছে। কারো হাত থেকে রক্ত বেরিয়ে আসছে, কারো বুক থেকে, কারো পিঠ থেকে। তো আমাদেরকে যা সামগ্রীগুলো এনে দিল, আমরা তাৎক্ষণিকভাবে ওদেরকে ড্রেসিং করলাম এবং আমাদের কাছে মনে হলো যে আসলে ওদেরকে পেন কিলার দেওয়াটা খুব জরুরি, কারণ শরীর থেকে যখন রক্ত বেরিয়ে আসে সেটি অনেক বেশি যন্ত্রণাদায়ক হয়। আমরা তো শুধু রক্তটুকু দেখছি, ক্রমাগত রক্ত পড়ছে, ছোট ছোট ওই যে ছিদ্র হয়ে গিয়েছে, পিনেটগুলো ঢুকে গিয়েছে। তো ওইখান থেকে রক্ত বেরিয়ে আসছে। রক্তটা বন্ধ করার জন্য আমরা ড্রেসিং করেছি এবং তাদেরকে বলেছি যে তোমরা একটু পানি খাও। প্রত্যেকের ঘরে কিছু কিছু খাবার ছিল, বিস্কিট যা যা ছিল সবাই একটু দিয়ে গিয়েছে। ওইটা খাইয়ে পেন কিলার খেয়ে দিয়েছি, কারণ খালি পেটে পেন কিলার খেলে সেটা তো ক্ষতিকারক হয় অনেক বেশি। তো আমরা যখন প্রথম ট্রিটমেন্ট শুরু করলাম, এই খবরটা না আসলে খুব দ্রুত ছড়িয়ে পড়লো চারদিকে। স্টুডেন্টরাই নিজেরা বলছিল যে আহত হয়েছো, গুলি খেয়েছো, ওই গ্যারেজে যাও, ওইখানে ট্রিটমেন্ট করছে, পেন কিলার দিচ্ছে, ড্রেসিং করছে। তো আসলে ওই সময়টিতে আমরা কিন্তু খেয়াল করেছি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, যে আমাদের হাসপাতাল যে সেক্টর, বিভিন্ন জায়গায় আসলে কোল্যাপস করেছিল, অনেক জায়গায় ট্রিটমেন্ট দেয়া হচ্ছিল না। আর তারাও খুব সাহস পাচ্ছিল না ওখানে যেতে, কারণ ওখানে গেলে তো আরেক ধরনের বিড়ম্বনা, আরেক ধরনের
অত্যাচারের শিকার, এবং এই ঘটনাটা আপনার 18 তারিখে ওই গোলাগুলি দেখে তাৎক্ষণিকভাবে আপনারা শুরু করলাম। আচ্ছা, তো 18 এবং 19 তারিখে এই 2 দিনে আমরা যেটা জানতে পেরেছি যে মানে শতাধিক 100 ওখানে মানুষ আপনারা তাদেরকে সেবা দিয়েছেন। এদের ইনজুরগুলো কি শুধু রাবার বুলেটের ইনজুর ছিল নাকি আরো বেশি? বিভিন্নভাবে ইনজুর্ড হয়ে এসেছে। ধাওয়া পাল্টাতে হয়, অনেকের ইট লেগে মাথা ফেটে গিয়েছে। আমরা অনেক পেশেন্ট পেয়েছি যাদের শরীরের বিভিন্ন অংশ কেটে গিয়েছে কাচের টুকরো লেগে, পুলিশের লাঠিচার্জের শিকার হয়ে অনেক জায়গায় থেতলে গিয়েছে। আর ম্যাক্সিমাম পেয়েছি আমরা রাবার বুলেট এবং শর্টগান ইনজুরি। শর্টগান ইনজুরিগুলো অনেক বেশি ক্ষতি করেছে এবং ক্রমাগত রক্ত বেরিয়ে আসছিল। মানে একটা গুলি থেকে অনেকগুলো ছোড়া গুলি হয়তো প্লেটগুলো ঢুকে যায় শরীরের বিভিন্ন জায়গায়, এবং সেগুলো বাইরে থেকে কাপড় ছিদ্র করে না, কিন্তু গিয়ে মাসেলের ভিতর ঢুকে যায়। এবং যতটুকু পেরেছি আমরা ওই প্লেটগুলোকে বের করেছি, সুপারফিশিয়াল যতগুলো প্লেট ছিল প্লেটগুলোকে বের করেছি। এটা বের করতে কি কোনো অপারেশনের না, আমরা হাত দিয়ে যতটুকু পেরেছি বের করেছি। আর যেগুলো ডিপ মাসেলকে পায়ার্স করে গিয়েছে সেগুলো আসলে বের করা সম্ভব হয়নি, সেগুলো আনটিল ডেথ তারা ক্যারি করবে তাদের শরীরে। এমন অনেক পেশেন্ট পেয়েছি যারা টিয়ার শেল খেয়ে শ্বাসনালীতে ঢুকে গিয়েছে, টিয়ার শেলের ধোঁয়া, অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছিল, শ্বাস নিতে পারছিল না, এবং তারা আসলে অনেক বেশি ট্রমাটাইজ ছিল। কারণ কোনো একজন ব্যক্তির শরীর থেকে যখন রক্ত বেরিয়ে আসে, এটা কিন্তু জীবনের স্বাভাবিক কোনো অংশ নয়। বা আমরা প্রতিদিন কখনো চলতে ফিরতে যদি হঠাৎ করে আপনি দেখেন কেউ একজন অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, আমরা না যতটুকু মানসিকভাবে বিপর্যস্ত হই, তার চাইতে আমাদের ওই রক্ত দেখার পরে বিপর্যস্তের মাত্রা অনেক মাত্রা বেড়ে যায়। অনেক বেড়ে যায়। আপনারা এই ট্রিটমেন্টটা চালু রেখেছিলেন কতদিন? 2 দিন, 18 তারিখ এবং 19 তারিখ। 18 তারিখ রাত 10:30 পর্যন্ত আমরা ট্রিটমেন্ট করেছি, এবং অনেক স্টুডেন্ট এসেছে সেদিন, শুধুমাত্র স্টুডেন্ট ছিল প্রথম দিন। এবং 19 তারিখ প্রথম বাংলাদেশে কারফিউ ঘোষণা করা হলো। তো সকাল থেকে দুপুর 3টা পর্যন্ত একদম স্তব্ধ ধানমন্ডি, মানে কোনো রকম সাউন্ড নেই, কোনো কিছু নেই। তো হঠাৎ দুপুর 3টার সময় আমরা বাসা থেকে খেয়াল করলাম যে হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড বা টিয়ার শেল মারা হয়েছে, বিকট আওয়াজ। আমরা দৌড় দিয়ে নিচে নেমে দেখার চেষ্টা করছিলাম যে আসলে কেউ আহত হলো কিনা বা কি হয়েছে। মানে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি যে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে। তো তার ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে আবারও স্টুডেন্টরা আহত অবস্থায় আসা শুরু করলো। তারা কারফিউ ব্রেক করেছে। হ্যাঁ, কারফিউ ব্রেক করেছে, এবং অনেক স্টুডেন্টরা ওইখানে আসলে স্লোগান দিচ্ছিল, বিভিন্নভাবে আন্দোলন করছিল। তারাই আহত হয়ে আমাদের কাছে আসা শুরু করেছে। এবং দ্বিতীয় দিনে যেটা খেয়াল করেছি যে স্টুডেন্ট শুধু ছিল না, স্টুডেন্টদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতার আরো জনতাও ছিল। হ্যাঁ, একদম। মানে কোন একজন স্টুডেন্ট, মানে কোন একজন বাচ্চা ঘর থেকে বেরিয়ে গেছে ধানমন্ডি জোনের, বাবা মা কেন ঘরে থাকবে, বা একজন বাবা ইনজিউর্ড হয়ে এসেছে, তিনি বলছিল যে আমার একটাই সন্তান, আমার বাচ্চাটা যদি পুলিশের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে থাকে, আমি বাবা হয়ে তো ঘরে থাকতে পারি না, যদি গুলি আমার সন্তানকে করা হয় যেন আমাকেও করা হয়। আমি ইনজিউর্ড হয়ে এসেছে, আমার কষ্ট লাগছে না, কিন্তু আমার সন্তানটি যেন বেঁচে থাকে। আমার সন্তানের মতো হাজারো সন্তান এখানে বসে আছে, আমরা বাবারা যদি ঘরে থাকি তাহলে তো ওরা সুরক্ষিত থাকবে না। একদমই তাই। তো আপনারা এই 2 দিনই কন্টিনিউ করতে পারলেন, আর পারলেন না কেন? মানে আর কন্টিনিউ করলেন না কেন? মানে 19 তারিখের পরে ধানমন্ডি জোনটাতে কারফিউটা অনেক বেশি স্ট্রিক্ট করা হয়েছিল। আচ্ছা। এবং কারফিউ এত বেশি স্ট্রিক্ট করা হলো, সেনাবাহিনী মোতায়েন করা হলো, তো ওই স্টুডেন্টরা আর ওইখানে সাহস পায়নি আন্দোলন করার। এই 2 দিনের মধ্যে কি আপনারা ট্রিটমেন্ট করতে গিয়ে বা যারা এসেছিল বা প্রথম দিন এবং তারপরের দিন, এদের মধ্যে কি কোনো এরকম খুব মানে ট্রমাটাইজ হয়ে যায় এরকম কোনো ঘটনা আমি যতদূর জানি এটা ঘটেছিল, সেটা কি একটু বলবেন আমাদের? মানে বিষয়টা কি ঘটেছিল? আসলে আমরা যতগুলো ছাত্রকে পেয়েছিলাম প্রত্যেকেই আমার কাছে মনে হয় প্রত্যেকেই ট্রমাটাইজড করার মতো। কারণ আমি তো আমার এই মেডিকেল জীবনে অসংখ্য পেশেন্ট ডিল করেছি, সার্জারি ডিপার্টমেন্টে আমি কাজ করেছি দীর্ঘদিন। তো একজন ছাত্র যখন গুলি খেয়ে আসছে না, ভিতরে আসলে ওদের যতটা না
আক্রান্ত হয়েছে বা আহত হয়েছে, একটা ট্রমা কাজ করছিল, বা পাশের বন্ধুটিকে গুলি খেতে দেখেছে, বা কেউ একজন রাবার বুলেট খেয়েছে, শরীর থেকে রক্ত বেরিয়ে আসছে না কিন্তু অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে, ওই মুহূর্তে ওদেরকে মেন্টাল কাউন্সেলিংটা খুব বেশি জরুরি ছিল, যে তুমি সুস্থ আছো, এই গুলিগুলো তোমার ক্ষতির কারণ নয়, তোমার কোনো কিছুই হবে না, আমরা ড্রেসিং করে দিচ্ছি, পেন কিলার দিয়ে দিচ্ছি। এবং এমন অনেক রুগী পেয়েছি, মানে প্রত্যেকের চাইতে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের ভয়ঙ্কর বা বিধ্বস্ততার মাত্রা বা ওদের বহিঃপ্রকাশটা এক একজনের এক এক রকম ছিল। এবং ওই মুহূর্তে তো আসলে কন্টিনিউয়াস চারদিকে গোলাগুলির শব্দ আসছিল, বারবার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছিল, যে এত গুলির শব্দ কন্টিনিউয়াস, বারবার যখন গুলির শব্দগুলো আসে এবং স্লোগান বারবার বেড়ে যাচ্ছে, কখনো একটু কমছে, আবার অনেকের মধ্যে আতঙ্ক, বারবার চিৎকার চেঁচামেচি করছে, মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আসলে ট্রিটমেন্ট করেছিলাম। তো একটা কথা আসলে না বললেই নয়, আমরা একটা মানে বাচ্চাকে পেয়েছিলাম 10 বা 12 বছর বয়স, ছোট্ট একটা বাচ্চা, ও আন্দোলন করতে গিয়েছে এবং প্রথমবারও পুলিশের গুলি খেয়ে আমাদের কাছে এলো, ছোট্ট একটা বাচ্চা। মানে বাচ্চাটা যখন গুলি খেয়ে এলো, চোখে মুখে কোনো রকম মানে কোনো ধরনের আতঙ্ক ছিল না। আমি তো অন্যান্য সব রুগীগুলোকে দেখেছি, স্টুডেন্টগুলোকে, ওদের তো আসলে বয়স কম, মানে একটুতেই ঘাবড়ে যায়। 10-12 বছরের বাচ্চা কতটুকুই পারবে মানে? হ্যাঁ একদমই, ওই ছোট একটা বাচ্চা যখন আহত হয়ে এলো, ওর মধ্যে কোনো রকম ভয়, আতঙ্ক কিংবা কিছু ছিল না, কোনো কিছু কাজ করেনি। তো আমরা দেখলাম যে বুকে এবং গালে কয়েকটা শর্টগান ইনজিউর্ড হয়ে ওর পিলেই ঢুকে গিয়েছে এবং সেখান থেকে রক্ত বেরিয়ে আসছে। তো বাচ্চাটাকে আমরা শুয়ে দিয়েছি, শুয়ে আমরা ড্রেসিং করছিলাম, ড্রেসিং করার পরে ওকে খাইয়ে দিলাম, একটু ড্রাই কেক দিয়েছি, পানি দিয়েছি, ওরসালাইন দিয়েছি, পেন কিলার দিয়েছি। তারপরে বাচ্চাটাকে বুঝালাম যে তুমি অনেক ছোট, তুমি কেন গিয়েছো এবং সামনে গিয়ে তোমার আন্দোলনে কেন দাঁড়াতে হবে, এটা তো কোনো খেলা নয়। ও আসলে আন্দোলনের কিছুই বোঝে না, সবাই আন্দোলন করছে, মানে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, ওর কাছে হয়তো এটা মজা লেগেছে, মানে ওখান থেকে ও আসলে ওখানে গেছে। হ্যাঁ, ও সবার মধ্যে একটা, ওর কাছে মনে হচ্ছে এটা কোনো খেলা বা ও মজা পেয়েছে হয়তো, এই কারণে বারবারই গিয়েছে। তো আমরা প্রথমবার ড্রেসিং করলাম, ড্রেসিং করার পরে ওকে বোঝালাম, বোঝানোর পরে আমরা বলেছি যে তুমি ঘরে ফিরে যাও, তুমি আর আন্দোলনে যেও না। এবং ও আমাদের এখান থেকে চলে যাওয়ার পরে ও আবারও গেল আন্দোলনে, 1 থেকে 2 ঘন্টা পরে আবারও আহত হয়ে এলো, এবং পরের বার যখন আহত হয়ে এলো আমরা দেখলাম যে ঠিক কপালের মাঝ বরাবর একটা পিলেই ঢুকে গিয়েছে এবং সেটা ফুলে উঠেছে পুরো মাসেলটা, এবং ডিপ ভাবে ঢুকে গিয়েছে। এবং এই জিনিসটা আসলে কালেরও বেশ কয়েক জায়গায় গিয়েছে, বুকে গিয়েছে। তো আমরা বাচ্চাটাকে ভালোভাবে তখন বুঝালাম, মানে এই যে প্রথমবার যে আপনারা ওকে বুঝালেন, মানে এতে ওর মানে কি ছিল, মানে ও জাস্ট চুপচাপ শুনছিল, ওর চোখ থেকে কোনো পানিও বেরিয়ে আসেনি। আমরা যখন পিলেটগুলোকে বের করছিলাম চাপ দিয়ে, নর্মালি তো ব্যথা পাবার কথা, কিন্তু ও কোনো রকম সাউন্ডও করেনি, ও চুপ করেছিল একদমই। মানে ওর মুখে চোখে কোনো রকম আতঙ্ক নেই, ওর ভিতরে এটাও নেই যে আচ্ছা আমার শরীর থেকে তো রক্ত বেরিয়ে আসছে, এখন আমার ছোট কি মানুষ হবে, তো রক্ত বের হচ্ছে, দেখলে ভয় লাগার কথা, কান্না করার কথা, হ্যাঁ খুব স্বাভাবিক, ভয় পেয়ে যাওয়ার কথা, মানে সেগুলো কোনো কিছু করছে না। ও একদমই কিছু করছে না, বরং ওর ভিতরে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ দেখেছি। আচ্ছা, মানে অন্যরকম একটা ক্ষোভ, ওর ভিতরে ক্ষোভটা আসলে কোনোভাবে প্রকাশ করার মতো নয়, যে ওর ভিতরে হয়তো জেদ কাজ করছিল যে কেন সবাইকে গুলি করা হচ্ছে। ওর কাছে মনে হয়েছে আমি গিয়ে দাঁড়াবো, কেন গুলি করা হচ্ছে। ওর জায়গা থেকে হয়তো বা ও সর্বোচ্চটুকুই করেছে ওই মুহূর্তে। সেকেন্ড টাইম আবারও গিয়েছে, যাওয়ার পরে আমরা তো ওই যে পেলাম গুলিবিদ্ধ অবস্থায়। আমরা তখন ওই কপাল বরাবর যে গুলিটা যেটা ফুলে উঠেছিল মাসেল, সেটা বের করতে পারিনি। অন্যান্য জায়গাগুলো কয়েকটা বের করেছি, কয়েকটা ভিতরে রয়ে গেছে, এবং আমরা সুন্দর করে ড্রেসিং করেছি, আবারও খাইয়েছি, বুঝিয়েছি। হয়তো বা বাচ্চাটার বাবা মা অপেক্ষা করছিল, বাবা মা জানে না ওই সন্তানটা কোথায়। এটা কত তারিখের ঘটনা? এটা 18 তারিখ। 18 তারিখে আছে। 18 তারিখ। হয়তো বা বাচ্চাটার বাবা মা জানে না যে ও খেলতে গিয়েছে নাকি আন্দোলনে এসেছে। হয়তো বা জানে যে আশেপাশে কোথাও খেলছে, তো হয়তোবা তারা অপেক্ষা করছিল। তো ওকে আমরা এটাও বুঝিয়েছি যে তোমার আব্বু আম্মু হয়তোবা টেনশন করতেছে, ফিরে যাও। তো ও কোনো রকম খুব একটা কথা বলেনি,
আবারও দৌড় দিয়ে আন্দোলনে চলে গেল এবং আমরা যেটা জানতে পারলাম ও জাস্ট আমাদের ওই গ্যারেজ থেকে বেরিয়ে যাওয়ার পরে ওর মাথায় যে ব্যান্ডেজটা করা হয়েছিল টান দিয়ে খুলে ফেলে দৌড় দিয়ে আবার নিজে টান দিয়ে খুলে ফেলে? হ্যাঁ একদমই টান দিয়ে খুলে ফেলে আবার ছুটে গিয়ে আবারও আন্দোলনে চলে গিয়েছে। তো চলে যাওয়ার পরে যেটা হলো ঠিক তার 1 থেকে 2 ঘন্টা পরে কিছু ছাত্র যারা এর আগেও ট্রিটমেন্ট পেয়েছে তারা তাদের আরও একজন বন্ধুকে আহত অবস্থায় আমাদের কাছে নিয়ে এলো এবং নিয়ে আসার পরে তারা আমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখালো যে আপনি যে বাচ্চাটার কিছুক্ষণ আগে ট্রিটমেন্ট করেছেন পরপর 2বার, সে বাচ্চাটা পুলিশের গুলিতে মানে পুলিশের ছোড়া গুলিতে ঝাঁঝরা গুলিতে বাচ্চাটা স্পট ডেড, বাচ্চাটা মারা গিয়েছে এবং ওই ডেড বডিটা ইনস্ট্যান্ট পুলিশের ভ্যানে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। পুলিশ মানে মেরে তুলে নিয়ে গেল? একদম। মানে একটা বাচ্চাকে আপনি খাওয়াবেন, ড্রেসিং করবেন, বুঝাবেন, তারপরে যখন দেখবেন না একটা ভিডিওর মাধ্যমে যে বাচ্চাটা মারা গিয়েছে, আপনি স্বাভাবিক থাকতে পারবেন না। আমি পারিনি, ইনফ্যাক্ট আমরা কেউই পারিনি এই মুহূর্তে। আমি চিন্তা করছি যে একটা 12 বছরের বাচ্চা, ঠিক আছে ও জানে না আন্দোলনের মানে কি, অভ্যুত্থানের মানে কি, কেন তার আন্দোলন করছে, সেটা না বুঝে সে এলো, সে আহত হলো, কিন্তু তার কোনো মানে অভিব্যক্তিটা ওরকম না যে আমি ব্যথায় কাতরাচ্ছি বা আমি ভয় পাচ্ছি, যেটা আপনি বললেন। প্রথমবার চিকিৎসা করলেন, আবারও গেল, আবার সে গুলি খেয়ে আসলো, তার মধ্যে তার কোনো প্রতিকার নেই। মানে একটা 12 বছরের বাচ্চার মধ্যে কি পরিমাণ ক্রোধ জমা হলে এটা হতে পারে, এটা আসলে আমাদের সিনেমার গল্পকেও হার মানায় একদমই। এবং যেটা আপনি বললেন একেবারে ব্যান্ডেজ করার পরেও সে ব্যান্ডেজটা খুলে আবার দৌড়ে চলে গেল এবং ওই দিনই আপনারা তার মৃত্যুর খবরটা পেলেন। অর্থে আপনারা একটু অন্য প্রসঙ্গে যাই, অন্য প্রসঙ্গে মানে এই প্রসঙ্গেরই আরেকটি ধাপ, সেটা হচ্ছে এই যে আপনারা 2 দিন ধরে যখন ট্রিটমেন্টগুলো করছিলেন তখন কি আপনারা তো আশেপাশের লোকজনের সহযোগিতা পাচ্ছিলেন, তারা হয়তো সেই সময় নিজেরা পারেনি, কিন্তু যখন আপনারা শুরু করলেন তখন তারাও আবার সমবেত হলো। এছাড়া কি প্রশাসনিকভাবে কোনো জায়গা থেকে কোনো থ্রেট ফিল করেছেন যে আপনারা এই ধরনের কাজ এখানে করছেন, এটা এক ধরনের তো ওই সময় রাষ্ট্রবিরোধী কাজ, রাষ্ট্রের বিপক্ষে যে কাজ করা, এই ধরনের কোনো চাপ কি আপনাদের উপরে এসছে কিনা? আমরা আসলে 19 জুলাই যখন ট্রিটমেন্ট করছিলাম, ঠিক যখন রাত 8:30 বাজে, আমরা খেয়াল করছি যে পুলিশের গুলির শব্দ তো আগে দূর থেকে শুনছিলাম, হঠাৎ করে গুলির শব্দ এগিয়ে আসছে, আস্তে আস্তে একদমই কাছে চলে আসছে। তো আমরা ভাবছিলাম হয়তো পুলিশ সামনে এগিয়ে আসছে আমাদের গ্যারেজের দিকে বা আমাদের বাড়ির দিকে। তাৎক্ষণিকভাবে আমরা গ্যারেজের লাইট বন্ধ করে দিলাম, গ্যারেজের দরজায় তালা দিয়ে দিলাম এবং আমাদের সাথে 4 জন স্টুডেন্ট ছিল, প্রত্যেককে নিয়ে আমরা দোতলায় চলে গেলাম। আমরা যেটা ভাবছিলাম আসলে সেটাই হয়েছে। ঠিক থেকে 1 থেকে 2 মিনিট পরে পুলিশের টিয়ার শেল আমাদের গ্যারেজে এসে পড়লো। আমাদের গ্যারেজকে উদ্দেশ্য করে একটা টিয়ার শেল মারা হয়েছিল এবং আমাদের বাড়ির সামনের রাস্তাটিতে পরপর 4-5টা টিয়ার শেল মারা হলো। তারপরে আসলে পরিস্থিতি একটু অন্যরকম হয়ে গেল, যে চারদিকে একদম স্তব্ধ, সবাই যে ওই জায়গাটিতে যারা ছিল আন্দোলন করছিল প্রত্যেকে যে যার মতো সেফ শেল্টারে চলে গিয়েছে এবং প্রথম ভয় লাগলো তখন। তার আগে পর্যন্ত আসলে একবারের জন্য মনে হয়নি যে আমি কি করছি, আমি রাষ্ট্রদ্রোহিতা করছি কিনা, রাষ্ট্রবিরোধী কোনো কাজ করছি কিনা, কারণ আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক পরিচয়কে ধারণ করি না, আমার পরিবারের কেউই করে না। আমি একজন পেশায় চিকিৎসক, আমি আমার দায়িত্ব এবং আমার মানবিকতার পরিচয় দিয়েছি। ওই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে ওই আহত বাচ্চাটি আমার পরিবারের কেউ হতে পারতো, আমার ভাই হতে পারতো, আমার বোন হতে পারতো, কিংবা আমার বাবাও হতে পারতো। আমি যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নেই, তাদেরকে ট্রিটমেন্ট কে করবে? অন্তত এতটুকু মানবিকতা বোধ আমাদের ভেতরে থাকা উচিত প্রত্যেকের। আমি আমার জায়গা থেকে আমার কাজ করেছি এবং তখন বারবারই মনে হচ্ছিল যে আর কতটুকু ভালো ট্রিটমেন্ট করলে তাদেরকে আরেকটু সুস্থ করতে পারবো। কারণ যারা মাথা ফেটে গিয়ে আমাদের কাছে আসছিল, হাত কেটে গিয়ে, সেলাই তো আমরা করতে পারছিলাম না,
এবং আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করেছি প্রত্যেককেই যাদের সেলাই করা পসিবল না, সেফ কোন হাসপাতালটিতে তারা সেবা পেতে পারে আমরা সেখানে তাদেরকে রেফার করে দিয়েছি, এবং কোন জোন দিয়ে গেলে তারা সেফভাবে পৌঁছতে পারবে সেটিও আমরা বলে দিয়েছি। কারণ ম্যাক্সিমাম হাসপাতালগুলোতে পুলিশের অবস্থান ছিল যাওয়ার মুখে, হাসপাতালগুলোর মুখে, এই কারণে ওরা যেতে পারছিল না। এবং এই প্রশ্নটা কিন্তু আমরা বলতেই পারি যে যেখানে এত হাসপাতাল পুরো ধানমন্ডি জুড়ে, সেখানে কোনো হাসপাতাল তাদের চিকিৎসা করাচ্ছিল তাহলে না। আমাদের গ্যারেজটাকে কেন আমরা মেকশিফট একটা ক্লিনিক বানিয়ে ফেললাম? তাহলে হাসপাতালগুলোর কাজ কি ছিল? আই থিঙ্ক দে আর প্রেশারাইজড বাই স্টেট অ্যাক্টরস অর ওয়েস্টেড পলিটিক্যাল অ্যাক্টরস, বা রাষ্ট্রীয় নীতি নির্ধারক যারা রয়েছে হয়তোবা তাদের মাধ্যমে কোনো রকম চাপ ছিল, অথবা তারা ওই সিচুয়েশনটাতে কোনো রকম চাপটাই নিতে চাচ্ছিল না, হ্যাসেল নিতে চাচ্ছিল না, এই কারণে অনেকে সেবা দিতে পারেনি আসলে। না, সেবা দিলেও আমরা আমাদের এই অনুষ্ঠানে এর আগে আমি যাদের সঙ্গে কথা বলেছি তাদের কাছ থেকে তারা যারা হাসপাতালে তারা চিকিৎসা নিতে গিয়েছে সেখানে তারা নানা রকমের হুমকি ধামকির শিকার হয়েছে। প্রথমত তাদের ট্রিটমেন্টগুলি হয়েছে একদম অমানবিকভাবে এবং অমানসিক নির্যাতনের মধ্য দিয়ে, মানে কোনো অ্যানেস্থেসিয়া ছাড়া তাদেরকে কাটাছেঁড়া করেছে, তারা চিৎকার করেছে। তারা যখন আর না পেরে বারবার আকুতি করছিল যে আমাকে অ্যাটলিস্ট হাত পাটা অবশ করে নেন, আমাকে একটা পেইন কিলার দেন, তখন নাকি ডাক্তাররা তাদেরকে বলছিল যে আন্দোলন করতে কেন গেছিলি, এবার মজাটা বুঝ। মানে একদম এই ধরনের ল্যাঙ্গুয়েজ তাদের সঙ্গে ব্যবহার করা হয়েছে। এর আগে অনেকে আমাদের সঙ্গে এই কথাগুলি বলেছেন। এবং এটা তো সত্যি যে ডাক্তারদের আপনি যে মানবিকতার পরিচয় দিয়েছেন, বেসিক্যালি এই পেশাটা তো সেটাই। ওইখানে যারা এর সঙ্গে জড়িত, যারা এই ট্রিটমেন্টটা দিবে, তারা তো সরকারেরই দোসর কেউ না কেউ, এবং রাজনৈতিক পরিচয়টাই তাদেরকে বড় করে রেখেছে বলেই আমাদের ছাত্র জনতা, যারা বিশেষ করে সাধারণ ছাত্র জনতা, তারা ওখানে যেতে সাহস পায়নি বলে আপনাকে গ্যারেজের মধ্যে ক্লিনিক খুলতে হয়েছে। একদমই তাই। এবং ঠিক সেদিন যখন পুলিশ টিয়ারশেল ছুড়লো আমাদের গ্যারেজকে উদ্দেশ্য করে, তার 1 থেকে 2 ঘন্টা পরে কিছু মানুষ অচেনা অপরিচিত আমাদের গ্যারেজে এসে আমাদের কেয়ারটেকার এবং দারোয়ানকে প্রশ্ন করেছে, বারবার জানতে চেয়েছে কারা এখানে ট্রিটমেন্ট করছে, তারা কে, ল্যান্ড ওনার নাকি ফ্ল্যাট ওনার, নাকি ভাড়া থাকে, কত তালায় থাকে, কেন ট্রিটমেন্ট করছে, যাদেরকে আমরা আহত করছি তাদেরকে ট্রিটমেন্ট কেন করছে, তাহলে হ্যাঁ কিভাবে বেরোয় আমরা দেখব, কোথায় যায় আমরা দেখব। বারবার এই ধরনের হুমকিগুলো এসেছে, বারবার কয়েকদিন। মানে এটা আমাকে সবচাইতে বেশি আতঙ্কিত করেছে যে আমি আসলে কতটুকু সুরক্ষিত আছি, নিরাপত্তাহীনতায় ভুগছিলাম পরের কয়েকদিন অনেক বেশি। আচ্ছা, তারপরে তো ক্রমাগত আন্দোলন তো বেগবান হতেই শুরু করলো। আপনি এক ধরনের সেটাও দেখেছেন কিভাবে শুরু হলো। আমরা এরপরে আপনাদের যে পেশাগত জীবন সেটা তো নিশ্চয় স্বাভাবিক থাকার কথা না, আপনারা ওইটা তো ক্লোজ করলেন ওই কারফিউর কারণে, কিন্তু পেশাগত জায়গায়ও কি আপনারা হাসপাতালে কি এই ধরনের পরিস্থিতি সম্মুখীন হয়েছিলেন কিনা? আপনাকে তখন ডিউটি করতে পেরেছিলেন? না, ডিউটি আমরা করতে পেরেছি, ডিউটিতে কোনো রকম সমস্যা হয়নি, কিন্তু অনেক হাসপাতালগুলো তো তখন বন্ধ রাখা হয়েছিল, অনেক হাসপাতালগুলো একদমই বন্ধ, যেমন ধানমন্ডি জনি বাংলাদেশ আই হসপিটাল একদমই ক্লোজ। কিন্তু আমরা একদম এমন পেশেন্ট পেয়েছি যাদের প্লেটগুলো চোখের ভিতর ঢুকে গিয়েছে, এবং ওই মুহূর্তে ওই চোখটিকে যদি সুরক্ষিত করতে হয় তাহলে ইনস্ট্যান্ট ট্রিটমেন্টটা খুবই প্রয়োজন ছিল। আমরা কিন্তু এখনো জানি যে হাসপাতালে অনেকেই প্লেট চোখের ভিতরে ঢুকে যাওয়ার কারণে অন্ধত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। ওই সময় যদি হাসপাতালগুলো বন্ধ রাখা না হতো, হয়তোবা এতটা অন্ধত্ব বরণের হাত থেকে এত স্টুডেন্ট বেঁচে যেত। এবং আমরা কিন্তু বারবার শুধু খারাপটাই হয়তো বলছি, কিন্তু এমন অনেক ভালো দৃষ্টান্ত আছে যেখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে, অনেকগুলো হাসপাতালে সম্পূর্ণ ফ্রি ট্রিটমেন্ট করা হয়েছে, ফ্রি মেডিসিন। এমন অনেক হাসপাতাল আছে যারা গোপনীয়তার সাথে ট্রিটমেন্ট করেছে এবং বলা হয়েছে যে আমরা চিকিৎসা করছি, বাইরে গিয়ে যেন না জানানো হয়। আচ্ছা। এবং এই যে তারা যে কাজটা করেছে গোপনভাবে, এবং তাদের উপর পরবর্তীতে বিভিন্ন রকম হামলা হয়েছে, ওই হাসপাতালগুলো ভাঙচুর করা হয়েছে, শুধুমাত্র ট্রিটমেন্ট করেছে এই কারণে। আপনারা কি তখন মনে হয়েছিল এই যে আন্দোলনটার জন্য ছাত্ররা এত ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে আগাচ্ছে, এটার কোনো সফলতম জায়গায় তারা পৌঁছতে পারে, একেবারে সাধারণ জায়গা থেকে কি মনে হয়েছে? না, আমার কাছে মনে হয়েছে বন্ধ করা হোক,
আমি চাই না আমার কোনো ভাই রক্তাক্ত হয়ে আবার গুলিবিদ্ধ অবস্থা আমার কাছে আসুক। মানে বারবার মনে হয়েছে যাই হোক, যে সিদ্ধান্তই হোক, সেটা যদি থেকে করা হয় তবে যেন বন্ধ করা হয়, সবকিছু মেনে নেওয়া হয়, তাদের যত দাবি রয়েছে এবং তারা যে আহত হচ্ছে, তাদেরকে যে গুলি করা হচ্ছে, অন্তত এটা বন্ধ করা হোক। এটা কখনোই আমাদের কাম্য নয়। আমরা রাষ্ট্রের সাধারণ নাগরিক, কখনোই একজন আমাদের দেশের কোনো নাগরিক কোনো একটা জিনিস চাবে, তার জীবনের মৌলিক অধিকারগুলো, সেটি পেতে গিয়ে তাকে গুলিবিদ্ধ করা হবে, তাকে হ্যারাস করা হবে। এটা তো আমাদের কখনোই কাম্য নয়। আমি চেয়েছি অন্তত এতটুকু বন্ধ হোক। তারপর যখন দেখলেন যেটা বন্ধ হচ্ছে না এবং তৎকালীন সরকার আরও বৈষম্যমূলক আচরণ শুরু করলো ওদের সঙ্গে, তখন কি আপনার মনে হয়েছিল যে এরা এদের লক্ষ্যে আসলে পৌঁছবে, বা কিভাবে, বা যে অভ্যুত্থানটা ঘটলো এটা কি আপনি আশা করেছিলেন? আমার আসলে মনে হয়েছিল যেখানে প্রত্যেকটি বাবা, প্রত্যেকটি মা, শুধুমাত্র স্টুডেন্টদের আন্দোলন কিন্তু ছিল না, এটা তো পরবর্তীতে এটা ছাত্র 18 জনতার তারিখের আন্দোলন পর হয়ে গেছে। থেকে ছাত্র জনতা, যখন ছাত্র এবং জনতা সবাই একই স্লোগান দিচ্ছে, তখন একটা গভর্নমেন্টের কিন্তু একটা জায়গায় স্ট্রিক্ট থাকা কখনো সম্ভব হয় না। কারণ আমরা জনতাই তো একজন গভর্নমেন্টকে মেক করি। গভর্নমেন্ট তো শুধুমাত্র জনতার জন্যই, মানে আমি আমার রাষ্ট্রকে সার্ভ করার জন্যই তো আমি পিএম, প্রধানমন্ত্রী। তো আমার রাষ্ট্রই যদি আমার বিরুদ্ধে কথা বলা শুরু করে, প্রত্যেকটা মানুষ যখন প্রত্যেকটা মানুষের কথার ভাষা বা কথার টোন এক হয়ে যায়, তখন টিকে থাকা সম্ভব হয় না আসলে। তো সেটা যখন আমরা 5 তারিখে সেই জিনিসটা দেখলাম, এত বড় অভ্যুত্থানের বিজয় যখন আমরা দেখলাম, তখন আপনার কেমন মনে হলো? আসলে মানে মুক্তির হয়তোবা স্বাদ, মানে স্বাদটা একদমই মুক্তির মনে হয়েছে। বুকের ভিতর জমে থাকা একটা চাপা পাথর, যেটা আমরা বয়ে বেড়াচ্ছিলাম গত একটা মাস, সেটা হঠাৎ করে নেমে গেল। এবং নিজের ভিতর যে একটা নিরাপত্তাহীনতা কাজ করছিল, কিংবা এত মানুষের মৃত্যুর খবর সামাজিক মাধ্যম জুড়ে, আমার কাছে মনে হচ্ছে অন্তত এটি আর দেখতে হবে না। এই যে নিজের নিরাপত্তাহীনতায় ভুগছি, এটি বন্ধ হয়ে গেল। এবং এই আনন্দ আসলে আমার একার নয়, আমাদের প্রত্যেকের আনন্দ। আমরা 5 তারিখ দেশে এবং দেশের বাইরে প্রত্যেকটি মাধ্যমে, সামাজিক মাধ্যম, বিভিন্ন টেলিভিশন, মিডিয়া, প্রেস, সব জায়গায় দেখেছি যে আনন্দ মিছিল পুরো দেশ জুড়ে করছে। এবং আনন্দ প্রত্যেকের, আমার একার নয়। হ্যাঁ, এটা তো মানে অভূতপূর্ব ব্যাপার আসলে, যে এত মানুষ সেদিন, মানে আমাদের কাছে যেটা মনে হয়েছিল যে ঠিক আছে, আন্দোলন হচ্ছে, ছাত্রদের দাবি দেওয়া ছিল, সেটা হয়তো মেনে নেওয়া হবে, কিন্তু একটা সরকার এইভাবে মানে লেজ গুটিয়ে পালাবে, এই ব্যাপারটা একেবারে আকস্মিক। তো সেটা ছাত্র জনতার বিজয়, তাদের মূল্যবোধের বিজয়, তাদের অধিকারের বিজয়। আমরা সাধুবাদ জানাই সেই বিজয়কে। কিন্তু যখন আমরা 5ই আগস্টে নতুন করে আবার আমরা মুক্তির আনন্দ পেলাম, এর পরবর্তী সময় থেকে আপনার কি মনে হয়েছে যে ঠিক আছে, একটা সরকারকে তো আমরা বিদায় করলাম, যাকে আমরা ফ্যাসিবাদী বলছি, ফ্যাসিস্ট বলছি, বা আরও নানা রকমের যেটা আমাদের মনের ক্ষোভ ঝাড়ার জন্য যা যা দরকার সেগুলো আমরা বলছি, কিন্তু এর পরবর্তী দেশের পরিস্থিতি কেমন হবে, কোন সরকার তৈরি হবে, আমাদের ভবিষ্যৎ তাহলে কি হবে, এই বিষয়ে আপনার তখন কি ভাবনা তৈরি হয়েছিল? আমি একেবারেই ব্যক্তিগত জায়গা থেকে জানতে চাচ্ছি। আসলে ব্যক্তিগত জায়গা থেকে এই ভাবনাগুলো তো আমার একার নয়। আমি যেহেতু পেশায় একজন চিকিৎসক, আমার কাছে মনে হয়েছে ক্ষমতায় যে ব্যক্তি আসুক, যেই দলই আসুক না কেন, আমরা যেন আমাদের চাওয়াগুলো পূরণ করতে পারি। যে চাওয়াগুলো এতদিন পূরণ হচ্ছে না, গত 53 বছর ধরে আমরা একটা বন্দি জীবন কাটাচ্ছি। আমি যদি বলে থাকি 15 বছর ধরে, এটা কিন্তু ভুল। কারণ আমাদের চিকিৎসা খাতে বা চিকিৎসা সেক্টরে আপনি যে গল্পটা শোনালেন, যে আপনি এখানে ইন্টারভিউ করতে গিয়ে এমন অনেক গল্প শুনেছেন যেখানে চিকিৎসকরা চিকিৎসা সেবা সঠিকভাবে প্রদান করতে পারছে না, বা আমাদের এই যে স্বাস্থ্য খাতের দৈন্যতা, সেটি যেন বন্ধ হয়। সে ক্ষমতায় যেই থাক, যেভাবেই দেশ চলুক, আমাদের যে অপারগতাগুলো, আমাদের স্বাস্থ্য খাতের যে অপারগতা, সেটা যেন ঠিক হয়ে যায়। কারণ আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে যে মানুষটি রয়েছে, যিনি দারিদ্র্য সীমার নিচে, তিনি আজও আমরা লক্ষ্য করি, গত 53 বছর ধরে একই গল্প আমরা বারবার দেখেছি। চিকিৎসা সেবা পেতে গিয়ে তাকে নানাভাবে বঞ্চনা এবং প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে। এগুলো যেন বন্ধ হয়ে যায়। এবং এই যে আমাদের জীবনে কাজ করতে গিয়ে নিরাপত্তাহীনতা, বা একজন চিকিৎসক হিসেবে আমাদের চিকিৎসা পেশায়, বা একজন জার্নালিস্ট হিসেবে আপনাদের জায়গা থেকে আমরা যে দিন শেষে কাজ করে ঘরে ফিরবো, আমাদের নিরাপত্তা,
আমাদের কর্মস্থলে আমাদের নিরাপত্তা, এটি যেন আমরা আবার আগের মতো বা আমাদের নতুন করে যেন ফিরিয়ে দেওয়া হয়। আগে কতটুকু ছিলাম আমি জানি না, নতুনভাবে আমাদের নতুন যে বাংলাদেশ বিনির্মাণে যে আমাদের স্বপ্নগুলো, আমাদের স্বপ্ন হয়তো এটাই যে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো। সেই মানে আগামী স্বাধীনতা বাংলাদেশ আমরা আসলে এরকমই দেখতে চাই। একদমই মানে আমরা আসলে দেখেন আমাদের না চাওয়া পাওয়া কিন্তু খুবই কম, মানে আমরা আমাদের মৌলিক অধিকারটুকু পেলেই আমরা খুশি। বাঙালি জাতি এই জায়গা থেকে তাদের অনেক চাওয়ার নেই, থাকেও না। তারা চায় ঠিক আছে তার সে হাসপাতালে গেল তো তার চিকিৎসাটা ঠিক মতো হোক, তার পড়াশোনাটা ঠিক মতো হোক, সে দুমুঠো দুবেলা খেতে পারে, এটা হোক। তো এই সামান্য অধিকারটুকু এদেশে ঠিকঠাক মতো হয়েছে বলে আমার মনে পড়ে না, আমি দেখিও নি। ঢাকায় যারা, রাজধানীতে যারা বসবাস করে তারা একরকম জীবনযাপন, আমাদের প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে বা জেলা শহরগুলিতেও সেটার প্রভাবটা তো একেবারে নাই, মানে খুব বাজে অবস্থা। চিকিৎসা, পড়াশোনা, তার মৌলিক অধিকারটুকু নাই। আমরা তো এই বাংলাদেশ দেখতে চাই না। আমাদের প্রজন্ম বা তার পরবর্তী প্রজন্মরা চায় একটি সুস্থ সুন্দর বাংলাদেশ, একটা মানুষ নিরাপদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, যেটা আপনি বললেন। তার কর্মস্থলে, তার বাসায় সে যেন, সেটা রাত 2টা হোক, 3টা হোক, সকাল হোক, ভোর হোক, সে নির্বিঘ্নে চলাফেরা করবে একদম। এবং তার কেন ভয় পাইতে হবে আমার স্বাধীন দেশে? সেটা কি হবে বলে মনে হয় আপনার? আমরা আশাবাদী। আমি অনেক স্বপ্ন দেখতে পছন্দ করি জীবন নিয়ে। আমার স্বপ্ন অনেক বড়, আমি একদিন আকাশ ছুঁবো। তো স্বপ্ন দেখতে তো দোষ কিছু নেই। আমার মনে হয় আমরা রাষ্ট্রের দিকে আঙ্গুল তুলছি অনেক বেশি এখন। 5 তারিখের পর থেকে আমরা ভাবছি এই জায়গায় দুর্নীতি, এই জায়গায় অনিয়ম, এই জায়গায় এটা কেন, ওই জায়গায় ওইটা কেন। আচ্ছা, এত কেন? তো একটা রাষ্ট্র একদিনে মানে আগের অবস্থায় থেকে নতুন একটা স্বপ্নের রাজ্যে আমাকে পরিণত করতে পারবে না। আমার জীবনে অনেক ভুল আছে, আপনার জীবনেও আছে। আমি আমার ভুলটাকে শুধরাই, আমার জায়গা থেকে আমি নিজেকে, আমার যে কাজগুলো করা উচিত একজন নাগরিক হিসেবে, আমি সেগুলো সঠিকভাবে করি। আমার দেখে হয়তো আপনি করবেন, আমরা করতে পারলে পুরো একটা রাষ্ট্রকে আমরা বদলে ফেলতে পারবো। একদমই তাই। মানে রাষ্ট্রের উপরে আমরা আঙুল তুলছি, রাষ্ট্রের নানা রকমের ভুল ত্রুটি আমরা দেখাচ্ছি, কিন্তু আমরা নিজেরা শুধরাচ্ছি না। আমরা সত্যিকারে রাষ্ট্রের সঙ্গে দায়িত্ব আসলে প্রত্যেকটা মানুষের। একদমই। আপনি যদি আমার জায়গা থেকে আমাদের কাজটা করি সৎভাবে, নিশ্চয়ই রাষ্ট্র সেই জায়গায় এগিয়ে যাবে। খুব ভালো বলেছেন। আমরা সেটা খুব আশা করি, প্রত্যাশা করি আমাদের আগামীর বাংলাদেশ এরকম নিরাপদ হবে। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনার এই আন্দোলনে আপনার যে ভূমিকা ছিল, সত্যি সেটা প্রশংসার দাবি রাখে এবং সাধুবাদ জানাই আপনাকে যে আপনি আপনার জায়গা থেকে যেই সেবার জন্য মানুষের পাশে দাঁড়িয়েছেন, যে মানবিক পরিচয় দিয়েছেন, সত্যিকার অর্থেই আপনি আপনার কাজটুকু করে, এটা আসলে একটা মানুষের কাজ। আপনি মানুষের কাজ করেছেন। আমি আমার দায়িত্বটুকু পালন করেছি। আমি সামনে আরো কোনো জটিলতায় যদি কোনো ব্যক্তি পড়ে, সে যদি রাষ্ট্রীয় কোনো ব্যক্তি, ওই মুহূর্তে আমার কাছে যদি একজন পুলিশ অফিসারও আহত হয়ে আসতো, আমি একইভাবে চিকিৎসা দিতাম। কারণ এটা আমার দায়িত্ব, আমার মানবিকতা বোধ। এবং আমি চাই এই অনুষ্ঠানের মাধ্যমে এ ধরনের পরিস্থিতির মধ্যে আমরা যে হাসপাতালগুলো বন্ধ রেখেছিলাম, যে চিকিৎসা সেবা পাচ্ছিল না, হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা চিকিৎসক কিংবা হাসপাতাল রিলেটেড যতগুলো মানুষ আছে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট, প্রত্যেকটা ব্যক্তি যদি এগিয়ে আসতে পারে, তাহলে হয়তো বা জটিলতার পরিমাণ অনেকখানি কমিয়ে আনা সম্ভব। একদমই তাই। দর্শক, এই ছিল আজকে আমাদের আলাপচারিতা। আমাদের দায়িত্ব কিন্তু আসলে অনেক। একটি রাষ্ট্রের দায়িত্ব শুধু না, মানুষ হিসাবে, রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের অনেক দায়িত্ব আছে। আমরা যদি প্রত্যেকে সৎভাবে নিজের দায়িত্বটুকু পালন করি, তাহলে এটা প্রকৃত দেশপ্রেম বলে মনে করি। তো আমাদের এই আলাপচারিতায় আপনি নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন। অনুপ্রাণিত হয়ে আপনি আপনার কাজটুকু করুন, তাহলে রাষ্ট্রের উপকার হবে। আমরা যে চাওয়াগুলো নিয়ে আজকে এখানে আলোচনা করলাম, বা যে চাওয়াগুলো আমরা চাই আগামী বাংলাদেশ নির্মাণে, সেই চাওয়াগুলো তখনই পূরণ হবে যখন আমি এবং আপনি এই পাশে দাঁড়াবো। আজকের মতো শুভকামনা জানিয়ে শেষ করছি। দেখা হবে আবার কোনো অতিথিকে নিয়ে নতুন কোনো গল্পে আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।